এটা তো মানতেই হবে একটা সময় যে ছেলেটা যে মেয়েটা অত্যন্ত দক্ষতার সহিত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিগ্রি সম্পন্ন করে তীর্থের কাকের মতো চেয়েছিল কবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, কবে আমি নিজের যোগ্যতা প্রমাণ করে শিক্ষক হতে পারবো, সেই ছেলেটা সেই মেয়েটা বর্তমান সময় এবং পারিপার্শ্বিকতার কারণে ভীষণ ব্যস্ত। বর্তমানকালে সে শুনতে পাচ্ছে, সে জানতে পারছে নতুন নোটিফিকেশন আসবে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অথচ সে পারছে না আগের মতো নিজেকে ফিরিয়ে নিয়ে যেতে এবং আগের মতো করে সেই পড়াশোনার জগতে নিজেকে অনুপ্রবেশ করাতে। এটা অত্যন্ত বাস্তব চিত্র, গোটা রাজ্যে সেই চিত্র রয়েছে। কারণ প্রায় 10 বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ আমাদের রাজ্যে। তাই সেই ছেলেটা সেই মেয়েটা যে অত্যন্ত মেধাবী, কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির, সে আজ অনেকেই কোনো না কোনো সরকারি বেসরকারি অন্যান্য যে কোনো কাজের সাথে যুক্ত হয়েছে। আবার অনেক ছেলে আছে যারা বেসরকারি কাজের সাথে যুক্ত হয়েছেন, ছোট বড় বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হয়েছেন বা অন্য কোনো সরকারি চাকরির সাথে যুক্ত হয়ে গেছেন। তাই সে সেই স্বপ্নের জায়গায় ফিরে যেতে পারছেন না। সে পারছেন না আবার আগের মতো করে নিজের প্রস্তুতিটা শুরু করতে। এটা অত্যন্ত জটিল এবং বিড়ম্বনার একটা মুহূর্ত গোটা রাজ্যের, অন্তত যারা দীর্ঘকাল ধরে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল তাদের কাছে। এটা একদম বাস্তব এবং প্রকৃত দৃশ্যপট। আজকের এই ভিডিওতে আমি সেই মানুষগুলো যাদের মধ্যে এখনও পর্যন্ত স্বপ্ন আছে, এখনও পর্যন্ত নিজেকে সফল করার সৎ সাহস সংকল্পটা বেঁচে আছে, তাদের জন্য কিছু কথা নিয়ে। তাদের এটা মানতেই হবে সময় সবচেয়ে মূল্যবান বিষয়। সময়ের কাছে সব কিছু কোথায় যেন এসে হার মেনে যায়। যে সময় একটা সময় আমাদের স্বপ্নের ছিল, সেই সময়টা আজ কোথায় যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামের হয়ে গেছে। যে সময়টা এক সময় পাস করার বা টাইম পাস করার ছিল, সেই সময়টা আজ মহামূল্যবান, একটু সময় আমার হাতে নেই, এই রকম হয়ে গেছে। তাই সময় ভীষণ আপেক্ষিক। পরিবেশ পরিস্থিতি ঠিক করে দেবে সময়ের মূল্য আমাদের কাছে কেমন কী রকম থাকবে। যে মানুষগুলো পারছেন না নিজেকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেয়ে আবার পড়াশোনা প্রস্তুতি শুরু করতে, তাদের উদ্দেশ্যে কিছু কথা। প্রথমত, যে পারিপার্শ্বিকতা প্রত্যেকের তৈরি হয়েছে, সেই পারিপার্শ্বিকতা থেকে আমরা কেউ বেরোতে পারবো না। এটাকে আমাদের ধরে নিতে হবে বাস্তব, চিরসত্য এবং অনর অর্থাৎ অপরিবর্তনীয়। এটা পরিবর্তন হবে না। তাই অপরিবর্তনশীল বিষয়টাকে আমাদের নিজেদের এমন একটা জায়গায় রাখতে হবে যেটা নিয়ে আমি কখনোই উৎকণ্ঠার মধ্যে পড়ব না। একটা মেয়ে আমাকে কিছুদিন আগে ফোন করেছিলেন। তার কথা হলো তার টুইন বেবি হয়েছে, অথচ সে অত্যন্ত মেধাবী, স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার। সে বলছে আমি এখন কি করব। তাকে শুধু আমি একটাই কথা বলছিলাম যে টুইন বেবি এরা তোমার বর্তমান এবং অপরিবর্তনীয় সত্তা, এটাকে তুমি বদলাতে পারবে না। তোমার এদেরকে নিয়েই চলতে হবে। তাই কোনোভাবে এদেরকে নিয়ে তুমি উৎকণ্ঠায় আনবে না নিজেকে। তুমি ভাববে এটা তোমার ডিউটি, এটা তোমার কর্তব্য। এর মধ্যে থেকে সময় বের করে যতটা সম্ভব হয় নিজের জন্য বের করে পড়াশোনা শুরু করতে হবে। যেটা বলতে অনেক সহজ মনে হলেও বাস্তবটা ভীষণ কঠিন, সেটা অবশ্যই প্রত্যেকে উপলব্ধি করা স্বাভাবিক। তাই প্রত্যেকে যে যে অবস্থায় আছেন না কেন, সেই অবস্থাটাকে সবাই অন্তত সেলফ রেসপেক্টের জায়গা থেকে রেসপেক্ট করতে হবে। এটা প্রথম কাজ। যদি কেউ মাঠে কাজ করে তাহলে সেটাও তার সম্মানের জায়গা হওয়া উচিত। যদি কেউ টিউশন পড়ায় সেটাও তার সেলফ রেসপেক্টের জায়গা। যদি কেউ কোনো দোকানে কাজ করেন সেটাও তার সেলফ রেসপেক্টের জায়গা। তাই প্রত্যেকে নিজের কাজ
সেই কাজটা যদি চুরি না হয়, ডাকাতি না হয়, তাহলে সেই নিজের কাজের প্রতি আগে যে নিজের দায়িত্ববোধ, অনুভূতি এবং শ্রদ্ধা দরকার, নাহলে আমরা আগামীর পরিকল্পনা করতে পারবো না। এরপর যেটা, সেটা হলো পারিপার্শ্বিক পরিবেশের কাছে যে সময়গুলো আমার জন্য ধার্য হয়ে রয়েছে সেটাও আমি বদলাতে পারবো না। যে মেয়েটা হাউসওয়াইফ, তাকে রান্না করতে হবে, তার হাজব্যান্ড কাজে বেরোবেন, তার জন্য যা কিছু প্রয়োজন সাপোর্টিং সেটা তাকে জোগাড় করে দিতে হবে। তার বাচ্চা রয়েছে, তাকে সঠিকভাবে খাওয়ানো, স্কুলে পাঠানো, পড়ানো, এগুলো করাতে হবে। তাই এই বিষয়গুলোকে আমরা অপরিবর্তনীয় ধরে নিয়ে নিজেদের জন্য সময় বের করতে হবে যে কোনোভাবে। এটা কাজ। সেটা যদি কেউ 2 ঘন্টা পারে 2 ঘন্টা, 3 ঘন্টা পারলে 3 ঘন্টা। আমাদের কেউ যদি আনএক্সপেক্টেডভাবে কিছু করতে চায় সেটা কিন্তু বাস্তবে হয় না। অর্থাৎ আজকে কেউ 1 ঘন্টাও পড়ে না, সে একটা রুটিন বানালো, কালকে থেকে সে 5 ঘন্টা পড়বে, সেটা কোনো দিনই সম্ভব নয়। যেটা সম্ভব সেই সম্ভবপর রুটিন প্রত্যেকের বানাতে হবে। বানিয়ে নিজের মতো করে সিলেবাসটাকে সামনে নিয়ে নিজের দুর্বলতা বিচার করতে হবে, যে আমি কোন কোন জায়গায় দুর্বল আছি এখনও। সেই দুর্বল জায়গা অনুসন্ধান করে দুর্বলগুলোকে সবলে কনভার্ট করতে হবে। কারণ মাথায় রাখতে হবে, দুর্বলতাই হলো আমাদের ব্যর্থতার সরু গলি। তাই দুর্বলতা বা এই যে ফাঁদোলটা, এই ফাঁদোলটাকে যদি আমি বন্ধ না করি তাহলে কিন্তু আমি সফল হতে পারবো না। তাই প্রথম কাজ প্রত্যেকের হওয়া উচিত নিজের দুর্বলতা অনুসন্ধান করা, সেটা আত্মমূল্যায়নের মাধ্যমে সম্ভব, অনুধাবন করা যে কোথায় আমি দুর্বল আছি সিলেবাসের ভিত্তিতে। তো সেটা মূল্যায়ন করে তার একটা তালিকা তৈরি করে দুর্বল বিষয়গুলোকে সবলে কনভার্ট করতে হবে প্রথম কাজ। এবং তার জন্য ডিগ্রি কোর্সের বই, যে বই সে প্রথমে পড়েছে, ভালোবেসে এর আগে যে বই সে পড়েছে সেই বই পড়াটাই অনেক বেশি ভালো এবং সমীচীন। কারণ নতুন বই পড়লে নতুন ধারণা, নতুন কিছু তার যে মানে পড়ার বিষয়টা সেটাকে অনেক জটিল করে ফেলতে পারে, কারণ সেই সময়টা এখন নেই। তাই যে বই সে পড়েছে সেইগুলোকেই আবার যদি রিভিশন করে, আমার মনে হয় সেটা অনেক ভালো কাজ। কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই কারোর উচিত নয় যে এমসিকিউ ধরে ধরে প্র্যাকটিস করা। যেমনটা টেস্ট পরীক্ষা হওয়ার আগে মাধ্যমিকের ক্যান্ডিডেটকে টেক্সট পেপার দেওয়াটা উচিত নয়, কারণ সে যদি পুরো টেক্সট বই না পড়ে থাকে, হুট করে তাকে টেস্ট পেপার ধরিয়ে দিলাম ক্লাস 10-এ ওঠার সাথে সাথে, সেটা সমীচীন নয়। সে অন্তত বইয়ের সমগ্র সিলেবাস এবং পঠন পাঠন প্রায় শেষের পথে যখন নিয়ে যাবে তখন তাকে টেস্ট পেপার দেওয়া উচিত। তো এক্ষেত্রেও তাই, তাকে যথাযথভাবে সিলেবাস ধরে নিজের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করার পরেই এমসিকিউ প্র্যাকটিস করার কাজটা শুরু করতে হবে। যেহেতু বর্তমানকালে আমরা জানি যে সব কিছুর তো বদল হয়, জেনারেশন আসে, তো প্রশ্নেরও ধরন বদলের একটা জায়গা তৈরি হয়ে গেছে। আগে যেমনটি প্রশ্ন আসতো এখন সেই রকম প্রশ্ন আসে না। তাই আমাদের পরিবর্তনশীল প্রশ্নের সাথে নিজেকে পরিচিতি করতে হবে, যাতে করে আমরা 10 বছর আগে যেভাবে পড়েছি, ভাবর কাকে বলে এই প্রশ্ন আর আসবে না, তরাই ডুয়ার্সের পার্থক্য আসবে না, বরেন্দ্রভূমি কি আসবে না প্রশ্ন। তাই এখন প্রশ্ন আসবে ইনফরমেটিভ, খুঁটিয়ে ট্রিকি প্রশ্ন, যেটা আমাদের নিজেদের দক্ষতার মাধ্যমেই রপ্ত করতে হবে। এবং যে যত বেশি পড়ে তত বেশি জানে, আর যে যত বেশি জানে সে তত ক্রিটিক্যাল এবং ট্রিকি প্রশ্নকে হ্যান্ডেল করা এবং সেটার ওপরে দাঁড়িয়ে সারভাইভ করে নিজেকে টিকিয়ে রাখার কাজটা করতে পারে। তাই পড়ার কোনো বিকল্প নেই। প্রত্যেকের উপযুক্ত সময় বের করে এই যে দুর্বলতার তালিকা তৈরি করে সেই দুর্বল বিষয়গুলোকে পড়ে পড়ে সবলতার জায়গায় বা সবলতার তালিকায় নিয়ে যাওয়া, এই কাজটা প্রথম করা উচিত প্রত্যেকের। আমাদের ধরে নিতে হবে গড়ে আমরা প্রায় 6 মাসের মতো সময় পাবো। সেই 6 মাসের মধ্যে এই কাজটা করে তারপরে আবার প্রথম থেকে রিভিশন করতে হবে। তাই প্রথম ফার্স্ট স্টেপের কাজ হওয়া উচিত প্রত্যেকের দুর্বল জায়গা অনুসন্ধান করে সেগুলোকে সবলতার তালিকায় নিয়ে যাওয়া, তারপরে পুরো সিলেবাসের ওপরে রিভিশন সম্পন্ন করা এবং প্যারালালি মক টেস্ট দেয়া।
মক টেস্ট দিয়ে 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 সে নিজের দক্ষতাকে একটা জায়গায় নিয়ে যাবে। তো এটাই প্রপার মেথড আমার মনে হয় প্রস্তুতি নেয়ার। যদি কেউ এগুলোকে ফলো করে তার সফলতা হওয়ার জায়গাটা অনেক সহজ হবে। যদি কেউ প্রস্তুতি না নেয় স্বাভাবিকভাবেই সে সফল হতে পারবে না। যারা প্রস্তুতি নেবে তাদের প্রত্যেকে সফল হবে না। তার মানে ধরে নিতে হবে প্রস্তুতি যদি তুমি না নাও তার মানে তুমি নিঘাত সফল হবে না, কিন্তু প্রস্তুতি নেওয়া মানে সফলতার একটা প্রবাবিলিটি তৈরি হবে। তাই প্রত্যেকে নিজের সাধ্যমতো সময় নির্বাচন করে নিজের পড়াশোনার কাজটা শুরু করতে হবে, কারণ প্রতিযোগিতা অনেক বেশি কঠোর হতে চলেছে। ঠিক আছে, তো এই কাজটা যেমন আমাদের ক্লাসরুমের ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে মেনটেন করি, পরপর ধরে ধরে ক্লাস, প্রত্যেকটা সাব টপিক এবং সেই সাব টপিকের উপরে মক টেস্ট, যাতে করে ওই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন না থাকে। ধরো কোনো একটা পার্টিকুলার আইসোস্ট্যাসির উপর আমরা ক্লাস করলাম, তার উপর পরীক্ষা সাজালাম, যত প্রশ্ন ওখানে সাজানো হলো সেই প্রশ্নের বাইরে যেন আর কোনো জগৎ না থাকে আইসোস্ট্যাসির। তো সেটাকে মেনটেন করে করে আমরা পুরো ক্লাসরুমটাকে বানিয়েছি। প্রিপারেশন বিষয়টা সবসময় আপেক্ষিক। আমার নিজের প্রস্তুতির উপরে আমি সফল হব এটা নির্ধারণ করে না। আর 5 জন যারা এই যুদ্ধক্ষেত্রে নামবেন তাদের প্রস্তুতি কোন জায়গায় আছে সেটাও আমার নিজের সফলতার একটা প্যারামিটার। তাই আমার প্রতিযোগিতারা তারা যদি ভীষণ দক্ষ হয়ে বসে তাহলে স্বাভাবিকভাবেই আমার সফলতা অনেকটা কঠিন হয়ে যাবে। আর যদি তাদের তুলনায় আমি অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে যাই তাহলে আমার সফলতা সহজ হয়ে যাবে। তাই এটাকে আপেক্ষিকভাবে বিচার করতে হবে যে আমি যতটা পড়ছি সেটা বর্তমান সময়ের নিরিখে সঠিক কিনা, যুগ উপযোগী কিনা, বা আমার সাথে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে তুল্যমূল্য বিচার করে আমার অবস্থা কোথায় রয়েছে সেই কাজগুলো প্রত্যেকের করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। আমি আগেই বললাম যে এখন সেই 10 বছর আগের প্রশ্ন আর এখনকার প্রশ্নের মধ্যে অনেক বদল হয়েছে। যদিও আমাদের রাজ্যে তো স্কুল সার্ভিস হয়নি, তাই আমরা এই বিষয়টা নিয়ে অতটা অবগত নই, কিন্তু যারা ইএমআরএস, এনভিএস, কেভিএস, বিপিএসসি এই পরীক্ষাগুলো নিয়ে এখনও জন্য যারা টার্গেটে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বিষয়টা অনুভব করতে পেরেছে যে প্রশ্নের ধরন কতটা পরিবর্তনশীল এবং কিভাবে আসছে। যেগুলো আমরা আমাদের ক্লাসরুমে মেনটেন করি, প্রত্যেকটা সাব টপিকের ওপরে যত বই আছে সেই বইগুলো বাংলা হোক ইংরেজি হোক সেগুলো চর্চা করে তার থেকে হাইলাইট করে করে প্রশ্ন জেনারেট করা হয়, যাতে করে যে ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে প্রস্তুতি নেবে তার ওই পার্টিকুলার সাব টপিকের উপরে কোনো দুর্বলতা না থাকে, কোনো স্টাডি গ্যাপও না থাকে। তো সেইগুলোকে আমরা খেয়াল করে ক্লাসরুমকে সাজাচ্ছি। এই বিষয়টাকে ফলো আপ করে যে কোনো কেউ নিজের মতো করে সেলফ প্রিপারেশনের একটা জায়গা তৈরি করতেই পারে, আর সেটা করলে আমার মনে হয় সফলতা অনেক সহজ হয়ে উঠবে। তো আজকের এই ক্লাসে এই ছোট্ট বিষয়কেই তুলে ধরলাম। আমরা পরবর্তীতে আমাদের ক্লাসরুমে যে পরীক্ষাগুলো চলছে বা হচ্ছে, বর্তমানকালে 335টি পরীক্ষা রয়েছে, 470-এর উপর ক্লাস রয়েছে। ইনফ্যাক্ট জিওগ্রাফির প্রত্যেকটা সাব টপিকের ক্লাস এক প্রকার কমপ্লিটেড। তো প্রত্যেক ক্লাস এবং টেস্ট এর মধ্যে থেকে কিছু কিছু বিষয় নিয়ে অবশ্যই আমাদের ইউটিউবে ভিডিও থাকবে এবং সেই সঙ্গে ধারাবাহিক প্রিপারেশন নেওয়া আর যে কাজটা আমাদের ক্লাসরুমে চলছে জিও টিউটোরিয়াল ক্লাসরুমে, সেই কাজটাও চলবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।